গল্প আড্ডার পক্ষ থেকে জানাই সকল শ্রোতাদের স্বাগত। গল্প আড্ডা কোনো রকম অলৌকিকতা বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো যে সকল মানুষ নিজের জীবনে যে কোনো রকমের অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের অভিজ্ঞতা আপনাদের সকলের সামনে তুলে ধরা শুধুমাত্র। এসব ঘটনা বাস্তব না কল্পনা সেটা পুরোটা গল্প আড্ডা শ্রোতাদের বিবেচনার উপর রেখে দিয়েছে। কারণ ভূত প্রেত একটা এমনই জিনিস, যে দেখেছে সে বিশ্বাস করেছে, যে দেখেনি তারা শুধু আমাদের গল্প উপভোগ করুন। শুরু হচ্ছে আজকের গল্প। আজকের ঘটনাটা আমার এক খুবই কাছের বন্ধু আমাকে পাঠিয়েছে। ঘটনাটা ঘটেছে তার কাকার সঙ্গে অনেক আগে। তখন তার কাকার প্রায় যুবক বয়স, এখন মোটামুটি তার কাকার অনেকটাই বয়স হয়ে গেছে, কিন্তু তার যুবক বয়সের ঘটনা। আমার বন্ধু বা তার কাকার নামটা আমি গোপন রাখছি। গ্রামের নাম হচ্ছে মুর্শিদাবাদ। তখন আমার বন্ধুর কাকার কলেজ চলছে। বন্ধুর কাকা ছিল খেলাধুলায়, পড়াশোনায় অনেক ভালো। ক্রিকেট এবং ফুটবলে তার অনেক মেডেল এবং অনেক প্রাইজ ঘরে এনে রাখা ছিল। সে দেখতেও ছিল খুবই ভালো, লম্বা, সুগঠিত চেহারা, গায়ের রং ফর্সা। সেই সময় অমিতাভ বচ্চনের মতন চুলের স্টাইল চলতো, তো আমার বন্ধুর কাকাও একটু লম্বা লম্বা চুল রেখেছিল। এক ধরনের বলতে গেলে কলেজের ক্রাশ ছিল, কলেজের সবারই ক্রাশ ছিল আমার বন্ধুর কাকা। খুবই ভালো তার চেহারা, শরীর স্বাস্থ্য ছিল। আমার বন্ধুর কাকার একটা খুব ভালো গুণ ছিল, সে কখনো কোনো নেশা ভাঙ কোনো জিনিসও কখনো করেনি, কোনো বাজে কাজে সে থাকতো না এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো। ধর্মকর্মের দিকেও তার অনেক বেশি ঝোঁক ছিল। ঘটনাটা ঘটে এইভাবে, আমার বন্ধুর কাকার তখন সবে সবে বিয়ের কথা চলছে, আর আমার বন্ধুর কাকা খুব ভালো ক্যারাম খেলতে পারতো। সেই সময় সে টুর্নামেন্ট খেলতো, এই গ্রাম ওই গ্রাম যাওয়া আসা করতো এবং প্রায় অনেক রাতে গ্রামে ফিরতো। আর যেই সময়কার কথা, সেই সময় গ্রামে খুব তাড়াতাড়ি মানুষজন ঘুমিয়ে যেত। এখনও যদিও মুর্শিদাবাদে যেই গ্রামে আমার বন্ধু বা আমার বন্ধুর কাকা থাকে, সেই গ্রামে এখনও লোকজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু তখন আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। 8টা, 8:30টার দিকে মানুষ পুরো গ্রাম ফাঁকা হয়ে যেত। রাস্তাঘাটে কোনো সাইকেল বাইক কিছু চলাচল ছিল না। এরকমই একটা রাতে আমার বন্ধুর কাকা ক্যারাম টুর্নামেন্ট খেলে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার সময় কাকার ঠিক বাড়ির সামনাসামনি একটা মসজিদ ছিল, সেই মসজিদের সামনে নদী বয়ে গেছে, ছোট নদী। তো সেই নদীর পাশে তাল গাছ ছিল, সারি দিয়ে প্রচুর তাল গাছ লাগানো ছিল। তো সেরকমই আস্তে আস্তে আমার বন্ধুর কাকা একটা তাল গাছের কাছে দাঁড়ায়, তার সাইকেলের চেন পড়ে যায়। সাইকেলের চেনটা লাগাতে লাগাতে তার মনে হয় কেউ যেন তাকে পিছন থেকে ডাকছে, একটা মেয়েলি কণ্ঠ, খুব অস্পষ্ট কিন্তু একটা মেয়েলি কণ্ঠ। সে পিছন ঘুরে তাকায়, কাউকে দেখতে পায় না। সে বাড়ি ফিরে যায়, বাড়ি ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। 2 থেকে 3 দিন পর আবার একটা ক্যারাম টুর্নামেন্টে সেইবারে আমার বন্ধুর কাকা সেকেন্ড পজিশন অর্জন করে। দিয়ে হাতে মিষ্টি ফিষ্টি বাড়ির জন্য নিয়ে, কিছু ফল নিয়ে সে ফিরছিল। ফেরার টাইমে আবার সেই গাছটার তলায়, সেই তাল গাছটার তলায় আগের দিন যেখান থেকে সে আওয়াজ শুনেছিল, সেখানে আবার তার মনে হয় যে তার গাটা কাঁটা দিয়ে ফেলল। তো সে ওখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করে। সে বলে বাড়িতে এসে যে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে, আগের দিন কি মনে হলো কেউ আমাকে ডেকেছে, আর আজকে যখন ওখান থেকে ফিরছি মনে হলো যেন একটা শিহরণ গায়ের মধ্যে চলে আসলো। বাড়ির কেউ সেরকম একটা তোয়াক্কা করে না, সবাই কথাটা এমনি হাওয়ায় উড়িয়ে দেয়। 1-2 দিন পর আবার কোনো কারণে সে রাতে বাড়ি ফিরছে। ফিরতে ফিরতে আবার সে গাছের তলে যখন পৌঁছায় সাইকেল নিয়ে, তখন তার মনে হয় যে কেউ তাকে আবার ডাকলো তার নাম ধরে। এইবারে যখন তার নাম ধরে ডেকেছে, তখন সে দাঁড়িয়ে সাড়া দিয়েছে। কে রে, কে ডাকছিস আমাকে? মজা করছিস নাকি? কোনো সারা শব্দ সামনে থেকে আসে না। এদিক ওদিক সে অনেক দেখার চেষ্টা করে যে কেউ মজা করছে না আর কি করছে, কাউকে দেখতে পায় না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে আবার বাড়ি ফিরে চলে আসে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নতে একটা খুব সুন্দর মহিলা, খুব সুন্দর মেয়ে ছেলে তাকে এসে পিছন থেকে ডাকে। সে ঘুরে তাকায়, সেই মেয়েটার রূপটা এতটাই সুন্দর যে আমার বন্ধুর কাকা তাকে দেখে মুগ্ধ হয়ে যায় স্বপ্নতে।
সে তার সঙ্গে কথা বলে। কথা বলার পর মেয়েটা নিজের নাম বলে তাকে। মেয়েটা বলে যে আমি তোমাকে রোজই দেখি, তুমি ওখান থেকে প্রায় পেরিয়ে যাও, ওখানে আমার বাড়ি, তো আমার তোমাকে খুব পছন্দ এসছে, আমি তোমাকে নিজের ঘরের লোকদের সঙ্গে দেখা করাতে চাই, এটা মেয়েটা বলে। আমার বন্ধুর কাকার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে কিছুক্ষণ পর ধাতস্থ হওয়ার পর সে ভাবে যে একটা জাস্ট স্বপ্ন বলে সেটাকে এড়িয়ে চলে যায়। পরের দিনকে আবার তার স্বপ্ন আসে। স্বপ্নতে সেই মেয়ে আবার আমার বন্ধুর কাকাকে এসে নাম ধরে ডাকে। ডাকার পর আমার বন্ধুর কাকা বলে যে কিভাবে আমাকে চেনো তুমি, তুমি কোথায় থাকো, তুমি কে, তোমাকে আমি কখনো দেখিনি আমার গ্রামে। এটা স্বপ্নতেই কথাবার্তাগুলো হয়। তখন সে মেয়েটি বলে যে দেখো, আমি মানুষ নয়, আমি একটা জিন, তো আমার তোমাকে খুব পছন্দ চলে এসেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো, আমার আব্বা, আমার মা, আমার 3টে দাদা, আমার 2 ভাই বোন তোমার জন্য অপেক্ষা করছে, আমি তাদেরকে কথা দিয়ে এসেছি যে তোমাকে তাদের সঙ্গে দেখা করাবো। আমার বন্ধুর কাকা রেগে যায়, বলে যে আমি কোথাও যেতে পারবো না, আমি তাদের সঙ্গে দেখা করতে যাব না। তখন সেই মেয়েটা প্রচুর রিকোয়েস্ট করে আমার বন্ধুর কাকাকে স্বপ্নেই। আমার বন্ধুর কাকা কোনোভাবে রাজি হয়। রাজি হওয়ার পর আমার বন্ধুর কাকা তার সঙ্গে যায়। যাওয়ার সময় আমার স্বপ্নের মধ্যেই আমার বন্ধুর কাকা যেরকম বলেছে যে স্বপ্নের মধ্যেই তার মনে হচ্ছে যে সে ভালো জামা কাপড় পরে, গায়ে আতর লাগিয়ে, সে নতুন পায়জামা পাঞ্জাবি পরে সেই মেয়েটার সঙ্গে বাড়ির থেকে বেরোচ্ছে এবং হেঁটে হেঁটে সেই মেয়েটার সঙ্গে, মেয়েটা অনেকটা সামনে সামনে যাচ্ছে পথ দেখিয়ে, এবং আমার বন্ধুর কাকা তার পেছন 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 সেই গাছতলাতে গিয়ে পৌঁছায়। সেই গাছতলাতে পৌঁছানোর পর সেই মেয়েটি আমার বন্ধুর কাকাকে নদীর দিকে নামিয়ে নিয়ে চলে যায়। এই সব ঘটনাগুলো স্বপ্নতে ঘটে। নদীর দিকে নামানোর পর আমার কাকা বলে যে আমি স্বপ্নতে দেখছি যে একটা বিরাট বড় গর্ত নদীর কাছে, তো সেই গর্তর ভেতরে মেয়েটি চলে যায়। আমার বন্ধুর কাকা তার পেছন পেছন তাকে অনুসরণ করে এবং সেও সেই গর্তর ভেতর প্রবেশ করার পর সে দেখে গর্তর ভেতরে প্রচুর বড় একটা জায়গা, প্রচুর বড় একটা ঘর, একটা হল ঘর, যার মধ্যে খুব দামি দামি আসবাবপত্র সাজানো আছে। তামা পিতলের ঝাড়বাতি, তামা পিতলের থালা বাসন সাজানো আছে, তার মধ্যে ভালো ভালো খাবার ডাইনিং টেবিলের মধ্যে সাজানো আছে এবং বেশিরভাগ ফার্নিচারই তামা এবং পিতল দিয়ে বানানো। তো দেখে মনে হয় প্রচুর ধনী কোনো মানুষের বাড়িতে সে চলে এসছে। যাওয়ার পর সে দেখে সামনে একজন বয়স্ক, সাদা আলখাল্লা পরে এবং সাদা চুলদাড়ি একজন বয়স্ক মহিলা এবং মাঝ বয়সের 2জন লোক, খুবই সুন্দর দেখতে, এবং একটা মোটামুটি আমার কাকার বয়সের ছেলে এবং বাচ্চা 2টো, একটি মেয়ে একটি ছেলে। তো তাদের জন্য তারা ওয়েট করছে, আমার বন্ধুর কাকার জন্য তারা ওয়েট করছিল। যাওয়ার পর আমার বন্ধুর কাকার সঙ্গে তারা খুব ভালোভাবে ব্যবহার করে, তাকে খাবার দাবার সব কিছু খাইয়ে দাইয়ে তাকে বলে, সে বয়স্ক লোক সাদা আলখাল্লাধারী আমার বন্ধুর কাকাকে বলে যে আমার মেয়ে তোমাকে পছন্দ করে ফেলেছে, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই, এবং শর্ত হলো যে ওই দুনিয়ায় আমরা জিন, তোমরা মানুষ, তো মানুষের দুনিয়া আলাদা আর জিনদের দুনিয়া আলাদা। তো তুমি যা চাইবে, বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা তোমাকে প্রচুর দেওয়া হবে, ওই দুনিয়ার তুমি রাজা হয়ে যাবে। কিন্তু আমার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার পর তোমার যে সন্তান হবে, যতগুলোই সন্তান হোক না কেন, তাদেরকে শুধু তুমিই মাত্র দেখতে পাবে এবং আমরা দেখতে পাবো। ওই দুনিয়ার, ওই পৃথিবীর লোক, তোমার পৃথিবীর লোক কেউ তাদেরকে দেখতে পাবে না, তোমার সংসার সেই পৃথিবীর লোক কেউ দেখতে পাবে না। কিন্তু সেই পৃথিবীর লোক, তোমাদের দুনিয়ার লোক, তোমার যশ মান সম্মান টাকা পয়সা সব দেখতে পাবে, এগুলো আমরা তোমাকে দেব। তো আমার কাকা কোনো প্রকারে লোভের বশে হোক বা ভালোবাসার বশে হোক, আমার কাকারও সেই মেয়েটিকে খুব পছন্দ হয়েছিল, আমার বন্ধুর কাকা সরি, তো সে লোভের বশে হোক বা ভালোবাসার খাতিরে হোক সে রাজি হয়ে যায়, সেই অফারটাতে রাজি হয়ে যায়। তারপরে প্রত্যেকটা রাতে রীতিমতো সে মেয়ে আমার বন্ধুর কাকার স্বপ্নে আসতে থাকে। সেদিনকার পর আমার কাকা খাওয়া দাওয়া কমে যায়,
সে সারাদিন ক্যারাম ফ্যারাম খেলতে যেত না, তার খেলাধুলাতে এফেক্ট পড়ে, সে খেলাধুলা খেলতে যেত না। সে সবসময় গিয়ে সে গাছের নিচে, ম্যাক্সিমাম টাইম সে গাছের নিচে বসে থাকতো এবং রাত হবার অপেক্ষা করতো যে কখন রাত হবে, কখন সেই মেয়েটি আসবে এবং তার সঙ্গে সে কথা বলতে পারবে। একরকমভাবে আমার বন্ধুর কাকাও তার প্রেমে পড়ে গেছিল। তো তারপরে মোটামুটি 1 থেকে 1.5 মাস আস্তে আস্তে আমার বন্ধুর কাকার চেহারা খারাপ হতে থাকে, শরীর স্বাস্থ্য শুকাতে থাকে। ঘরের লোকরা সেটা নোটিস করার পর আমারই বন্ধুর বড় দিদি, মানে বড় কাকার জ্যাঠার মেয়ে, তো তার বিয়ে হয়েছিল যার সঙ্গে, সে একজন মৌলভী ছিল, মানে মসজিদে সে নামাজ পড়াতো এবং সে ঝাড় ফুঁক তাবিজ ফাবিজ এগুলোও করতো। এবার একদিন তার চোখে পড়লো, সেও কিছু মানে অনেক বছর সংসার করার পর এবার সেও কিছু একটু বুঝতে পারতো এইসব জিনিসগুলো, এইসব অলৌকিক টাইপের জিনিসগুলো। তো সে নিজের স্বামীকে বলে, সে নিজের হাজব্যান্ডকে বলে যে এরকম ব্যাপার, আমার ছোট কাকা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তো মনে হয় কিছু একটা তার উপর কোনো জিনিসের একটা ছায়া পড়েছে, খারাপ ছায়া পড়েছে। সেই দিদির হাজব্যান্ড যখন এটা শুনতে পায় তখন সে তড়িঘড়ি করে তাদের বাড়িতে আসে এবং আসার পর কাকাকে পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে যে হ্যাঁ কিছু একটা আছে তার উপর। সে কাকাকে জিজ্ঞেস করে যে কোনো ঘটনা ঘটেছে তোমার সঙ্গে, কিছু হয়েছে সেটা বলো। তখন আমার বন্ধুর কাকা কিছু বলতে চায় না, তাকে পুরো ব্যাপারটা চেপে যায়। তার আরও কিছুদিন যাওয়ার পর এবার সেই দাদা, মানে সেই দিদির যে হাজব্যান্ড জামাইবাবু, সে কিছু খবর পায় বাড়ির লোকদের কাছ থেকে যে এরকম আমার বন্ধুর কাকা, সে গিয়ে সারাদিন সেই গাছের তলে বেশিরভাগ সময় কাটায়, নদীর ধারে বেশিরভাগ সময় কাটায়। তো একদিন সে এসে আবার আমার কাকার সঙ্গে বসার পর সে বলে যে দেখো, আমি অনেক দিন আগে থেকেই জানি যে ওই নদীর পাশে কিছু খারাপ জিনিসের বাস আছে, তারা মানুষ নয়। তো যদি তোমার সঙ্গে তাদের কোনো রকম দেখা সাক্ষাৎ হয়ে থেকেছে বা তারা কোনো রকম আশ্বাস দিয়ে থেকেছে, তুমি আমাকে জানাতে পারো, যেটা ঠিক মনে হবে সেটা আমরা করব। তখন কাকা একটু ভরসা পেয়ে তাকে একাতে সব কিছু খুলে বলার পর আমার সেই বন্ধুর দিদির যে জামাই, মানে দিদির যে হাজব্যান্ড যিনি মৌলভী, তিনি ব্যাপারটার মানে গুরুত্বটা বুঝতে পারেন যে এটা অনেক দূর চলে গেছে। আর সে বলে যে দেখো, জিনদের মধ্যে একটা জিনিস আছে, সে তুমি যদি কথা দিয়ে ফেলেছো যে তার সঙ্গে বিয়ে করবে বা সংসার করবে, তো তারপর তুমি আর কোনো মানুষের সঙ্গে টাচে থাকতে পারবে না, মানে কোনো মহিলার সঙ্গে তুমি টাচে থাকতে পারবে না, সে তোমার সংসার হতে দেবে না কোনো মতেই। হলোটাও ঠিক সেরকম। বাড়িতে সবাই যখন এটা জানাজানি হলো ব্যাপারটা, তারপর বাড়ির বড় লোকেরা যারা বয়স্ক, তারা বললো যে বিয়ে দিয়ে দেওয়া হোক, তাহলে হয়তো সেই খারাপ ছায়া যে আছে, জিন যে আছে, সে হয়তো পেছন ছেড়ে দেবে। কিন্তু দেখা গেল কোনো না কোনো প্রকারে তার যত জায়গায় সম্বন্ধ বাঁধা হচ্ছে, যার সঙ্গে সম্বন্ধ বাঁধা হচ্ছে, সেই মেয়ে অসুস্থ পড়ে যাচ্ছে, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে সেই জিন তার ক্ষতি করে দিচ্ছে কোনো না কোনো রকমভাবে গিয়ে। কারোর ঘরেই পড়ে কোমরে চোট চলে আসছে, কারোর হাত ভেঙে গেছে, হাতে ফ্র্যাকচার হয়ে গেছে, তো কারোর জ্বর ছাড়ছে না। এরকম যার সঙ্গে তার মানে রিলেশন জোড়ার চেষ্টা করা হচ্ছে, যার সঙ্গে সম্বন্ধ দেখা হচ্ছে, যে দেখাশোনার আগেই শুধু জাস্ট কথাবার্তা চলছে, তখনই সেই মেয়েগুলো মানে অসুস্থতায় পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তারপর বাড়ির সবাই ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর বলা হয়, সে দিদির যে হাজব্যান্ড যিনি মৌলভী, তাকে ডেকে আবার বলা হয় যে এরকম ব্যাপার হচ্ছে, তো সেই জিন কারোর সঙ্গে সম্পর্ক হতে দেবে না, কারোর সঙ্গে বিয়ে হতে দেবে না ছোট কাকার, আমার বন্ধু ছোট কাকা। তখন সেই জামাইবাবু যিনি মৌলভী, তেনার একজন বন্ধু ছিল, সেও মৌলভী, বাট সে খুব উচ্চমানের মৌলভী। তাকে নিয়ে আসেন বাড়িতে নিয়ে আসার পর বাড়িতে মিলাদ, মানে বাংলায় বলতে গেলে বাঙালিদের মধ্যে যেমনি পুজো হয় সেমনি বাড়িতে পুজো করা হয়, কোরআনখানি করা হয়, কোরআনের তিলাওয়াত করা হয়। করার পর আমার কাকাকে বসিয়ে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ধরে আমার বন্ধুর কাকাকে বসিয়ে তাকে ঝাড়ফুঁক করা হয়। ঝাড়ফুঁক করার পর তাকে একটা তাবিজ দেওয়া হয় যে এই তাবিজটা তুমি কোমরে বাঁধবে
তাহলে সে তোমার কাছে আর আসতে পারবে না। সেই তাবিজটা দেওয়ার পর থেকে ঘরে কিছু এরকম টাইপের ঘটনা ঘটে যে আমার বন্ধুর কাকা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন মনে হতো কেউ যেন পাশ থেকে চিল্লিয়ে দৌড়ে চলে গেল, কেউ যেন রেগে ঘটি বা কোনো গ্লাস কখনো ছুঁড়ে ফেলে দিল। ঘরে এরকম মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম চলতে থাকলো। কখনো আমার কাকার যে বাবা, আমার বন্ধুর কাকার যে বাবা, তার বাড়িতে জিনিসপত্র পড়তে শুরু করলো। তো মানে বোঝা যাচ্ছে যে সেই যে আত্মা, মানে সেই যে জিন, সে নিজের রাগটা প্রকাশ করছে, সে আসতে পারছে না আমার বন্ধুর কাকার কাছে, তো সে নিজের রাগটা প্রকাশ করছে। আর তাবিজটা পড়ার পর থেকে আস্তে আস্তে আমার বন্ধুর কাকারও মানে শুভ জ্ঞান ফিরতে শুরু করলো। সে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে শুরু করলো, সে আবার পড়াশোনা খেলাধুলাতে মন দিতে শুরু করলো, আবার সে আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। এবং বাড়িতে এরকম কলরব প্রায় চলতে থাকলো। তারপর মোটামুটি 2-3 সপ্তাহ পর আমার সেই বন্ধুর জামাইবাবু, মানে যে মৌলভি আর কি, তার স্বপ্নে একদিন সেই মেয়ে আসে খুব ক্রুদ্ধ, খুব রাগী একটা চেহারা নিয়ে। তাকে বলে যে তুই এটা ঠিক করছিস না, তুই এটা খুব ভুল করছিস, এইটার শাস্তি তোদের পুরো পরিবারকে পেতে হবে, সবাইকে পেতে হবে। এই স্বপ্ন পাওয়ার পর সেই যে জামাইবাবু, যিনি মৌলভি, তিনি একটা তার যে বন্ধু ছিল, যে বড়, তার থেকেও বড় যে মৌলভি ছিল, তার কাছে গেলেন, তার সঙ্গে সলা পরামর্শ করলেন। করার পর তারা 3 রাত ধরে প্রত্যেক রাতে জেগে কিছু একটা রিচুয়ালস আছে সেটা করে একটা মিলাদ করলেন, একটা পুজো করলেন। সেই জায়গাতে গিয়ে তারা কিছু তাবিজ ফাবিজ এসব রাখার পর তাদের মানে বেরোনো সেই জায়গা থেকে, সেই যেখানে আমার কাকা আমার বন্ধুর কাকা যেখানে দেখেছিল, যে জায়গা থেকে প্রবেশ করা হচ্ছে তাদের বাড়ির মধ্যে, সেই জায়গায় গিয়ে কিছু বড় মাপের কিছু পুজো করলেন। সেইটির পর আমার কাকার কাছে, মানে আমার বন্ধুর যে কাকা, তার স্বপ্নতে একদিন সেই মেয়েটির যে বাবা, আলখাল্লাধারী যে বয়স্ক লোক, যে বৃদ্ধ লোক, তিনি একদিন আমার বন্ধুর কাকার স্বপ্নতে আসেন। এসে তাকে বলেন যে দেখো, আমার মেয়ে তোমাকে ভালোবেসেছে, আমরা জিন, আমরা চাইলে অনেক কিছু ক্ষতি করতে পারি তোমার, আমরা চাইলে তোমার অনেক কিছু ভালো করতে পারি, তো তুমি কি চাও? তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাও নাকি চাও না? তো আমার কাকা তখন বলে যে দেখুন, আমার বন্ধুর কাকা তখন বলে যে দেখুন, সরি, বারবার একটা জিনিস আমি মেনশন করে দিই, যেহেতু আমার বন্ধুর কাকাকে আমিও অনেক ছোটবেলা থেকেই চিনি, তো আমি তাকে নিজের কাকা হিসাবেই জানি, যেহেতু বন্ধুর কাকা তো আমার কাকা, সে কারণে হয়তো বারবার আমি আমার কাকা বলে ফেলছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমার বন্ধুর কাকা তখন তাকে বলে, মানে তার বৃদ্ধ যে বাবা, তাকে বুঝিয়ে বলে যে দেখুন, আপনাদের পৃথিবী আর আমাদের পৃথিবী অনেক আলাদা। স্বপ্নের মধ্যে এইসব কথোপকথন হয় যে আপনাদের পৃথিবীর সঙ্গে আমাদের পৃথিবীর কোনো ম্যাচ নেই। তো ইন ফিউচার আমিও চাই যে আমার সন্তান যারা হবে তাদেরকে সবাই দেখতে পাবে, তারা আমার দুনিয়ার লোকের সঙ্গে মিশবে, আমার দুনিয়ার লোকের সঙ্গে থাকবে। সেটা আপনার মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে হয় সেটা সম্ভব নয়, তো এই বিয়েটা আমি করতে পারবো না। আমি অবুঝের মতন বলে ফেলেছি, যে মানে কথা দিয়ে ফেলেছিলাম যে বিয়ে করব, তো এখন আমার মনে হচ্ছে এটা পসিবল নয়। তো যদি কিছু আপনারা আমার ক্ষতি করতে চান তাও আমি পারবো না এই জিনিসটা করতে। তারপর তার বাবা হয়তো ব্যাপারটা বোঝে। তারপর থেকে আমার যে বন্ধুর কাকা, তার স্বপ্নে তারা আসা বন্ধ করে দেয়, তার স্বপ্নে কোনো দিনও তারপর থেকে আসে না। এই ঘটনাটা আমার কাকার স্বপ্নে লাস্ট টাইম যখন সে বৃদ্ধ লোক আসে, সেই রাতের পরের রাতেই আবার সেই যে মৌলভী যে জামাইবাবু ছিলেন, তার স্বপ্নে যায় তার 2টো দাদা আর একটা ভাই, এই 3জন সেই আমার জামাইবাবুর, মানে আমার বন্ধুর জামাইবাবুর স্বপ্নে যায়। যাওয়ার পর তাকে বলে, আপনারা আমাদের যে ঘরটা বন্দি করেছেন, আমরা কোথাও বাইরে সেরকমভাবে যেতে পারছি না, আমরা ফ্রিলি কোথাও যেতে পারছি না, আমরা আপনাদের স্বপ্নে ঠিকই আসছি, বাট আমাদের প্রবলেম হচ্ছে প্রচুর, আমরা যেতে পারছি না। তো আপনাদের বাড়ির ছেলের আর কোনো আমরা ক্ষতি করব না, আপনাদের বাড়ির আমার বাড়ির মেয়েকেও আমরা বোঝাবো। তো আপনারা যেটা রেখে গেছেন, যে তাবিজগুলো রেখে গেছেন আমাদের বাড়ির সামনে বা আমাদের বাড়ির আশেপাশে যেসব জিনিসগুলো রেখে গেছেন, সেসব জিনিসগুলো সরিয়ে ফেলুন, আমরা এখান থেকে প্রচুর দূরে চলে যাব, এখানে আর আমরা থাকবো না।
তো সেই কথা মতন এই আশ্বাসটা দেওয়ার পর সেই যে জামাইবাবু যিনি মৌলভী ছিলেন, তিনি গিয়ে একদিন সেই তাবিজ জলপড়া যেসব ওখানে ছড়িয়ে এসেছিলেন সেগুলো তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসার পর থেকে আস্তে আস্তে তারা বুঝতে পারেন যে না, এরপরে ওই জায়গাতে আর কোনো রকম কিছু সেরকম ঘটনা ঘটছে না। আগে মানুষও অনেক কিছু টের পেত যে ওইখান থেকে বেরোনোর সময় গায়ে হাওয়া লাগছে একটা ঠান্ডা, কিংবা কখনো সুগন্ধ আসছে খুব ভালো, সেসব সবই বন্ধ হয়ে গেল তারপর থেকে। আর তারপরে আমার সেই বন্ধুর কাকারও বিয়ে ঠিক করা হলো, তার বিয়েও হলো, কোনো রকম কোনো বাধা আসলো না। কিন্তু আমার বন্ধুর কাকা এখনও আফসোস করে, সে বলে যে যদি এখন তার অবস্থা খুব একটা ভালো নয় যেহেতু, তাই সে এখনও বলে যে যদি আমি সেই অফারটা মেনে নিতাম বা তার সঙ্গে যদি বিয়ে করে নিতাম, হয়তো আমার সংসার কেউ দেখতে পেতো না, হয়তো আমার বাচ্চাদেরকে কেউ খেলাতে পারতো না, হয়তো আমার বাচ্চাদেরকে শুধু আমিই দেখতে পারতাম বা আমার শ্বশুরবাড়ির দিকরা দেখতে পারতো, সেই জিনের পরিবাররা দেখতে পারতো। কিন্তু আজকে আমি প্রচুর বড় লোক হতাম, প্রচুর ধনী হতাম, আমার কোনো কষ্ট থাকতো না। তো এবার মানুষ হিসাবে আপনাদের কি মনে হয় যে একটা মানুষের সংসার এটা করাটা বেশি ইম্পর্টেন্ট নাকি টাকা পয়সা এটা বেশি ইম্পর্টেন্ট? আর এই গল্পটা বা এই ঘটনাটা আপনাদের কতটা সত্যি মনে হলো বা কতটা মিথ্যা মনে হলো, বা এরকম জিনিস হতে পারে বা না হতে পারে, সেটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমার আজকের গল্পটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন। আর প্রথম গল্প শুরু করলাম এই গল্প আড্ডা চ্যানেলে, তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 খুব বেশি করে শেয়ার করবেন অ্যান্ড নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন। আর আপনাদের কাছে যদি আপনাদের অভিজ্ঞতারও কিছু গল্প থাকে, তো যেহেতু আমি তুলে ধরার চেষ্টা করছি মানুষের অভিজ্ঞতার সব কিছু মানে গল্প অলৌকিক, তো আপনাদের যদি কোনো রকম ভূত প্রেত কোনো রকম অলৌকিক যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের লাইফেও বা আপনাদের সঙ্গে, তো সেটা নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করব সেই গল্প আড্ডা চ্যানেলে তুলে ধরার। আমার ফোন নাম্বার হচ্ছে 7872301373। আপনারা এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাকে ডাইরেক্টলি কল করে নিজেদের গল্প শেয়ার করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের গল্প এই চ্যানেলে তুলে ধরবো। ধন্যবাদ, গল্প আড্ডার সঙ্গে থাকুন। ইন ফিউচার আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো আপনাদের জন্য, আর চেষ্টা করবো যেন চ্যানেলের কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের অ্যান্ড ভয়েসের কোয়ালিটিও যেন আমি ঠিক করতে পারি। তো তার জন্য আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো প্লিজ প্লিজ খুব বেশি করে সাপোর্ট করুন অ্যান্ড সঙ্গে থাকুন। বাই।